বর্তমানে বিশ্বজুড়ে যুদ্ধ সংকট দিন দিন বাড়ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সবই আমাদের চোখের সামনে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান, যাদের মধ্যে বহু বছর ধরেই সীমান্তে উত্তেজনা চলছে। কাশ্মীর ইস্যু, জঙ্গি হামলা, সামরিক পাল্টা জবাব, সব মিলিয়ে এই দুই দেশের সম্পর্ক অনেকটা বারুদের স্তূপে আগুনের মতো। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এই দুই দেশ পরমাণু শক্তিধর। মানে যদি এই উত্তেজনা কখনো পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় এবং তাদের কেউ পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে কি হবে? এমনকি বাংলাদেশ ভারতের মধ্যেও সাম্প্রতিককালে একটা যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। এই ধরনের বৈশ্বিক উত্তেজনা যদি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয়, তাহলে এই যুদ্ধ হবে আরও বেশি ধ্বংসাত্মক। কারণ এবার ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে পরমাণু বোমা। পৃথিবীতে বর্তমানে প্রায় ১৩,০০০ এর বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, যেগুলো দিয়ে শুধু একবার নয়, পৃথিবীকে ১৫ থেকে ২০ বার পর্যন্ত ধ্বংস করা সম্ভব। প্রথম বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমার অস্তিত্বই ছিল না, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এটি শেষ দিকে আবিষ্কৃত হয়। সেই যুদ্ধের শেষ পর্বে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এই বোমার ব্যবহার ঘটে। হিরোশিমায় প্রায় ১,৪০,০০০ এবং নাগাসাকিতে প্রায় ৭৮,০০০ মানুষ মুহূর্তেই মারা যান। বোমা বিস্ফোরণের পরে শুধু তাৎক্ষণিক মৃত্যু নয়, বিষাক্ত রেডিয়েশনের প্রভাবে দীর্ঘদিন ধরে অসংখ্য মানুষ মারা যায়, অনেকে পঙ্গু হয়ে যায়, এমনকি প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার ঘটনাও ঘটে। ওই বিস্ফোরণের তাপমাত্রা ছিল প্রায় ৩,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস, যা মানুষের শরীরকে মুহূর্তেই বাষ্পে পরিণত করে ফেলে। আজকের দিনে ব্যবহৃত হাইড্রোজেন বা থার্মোনিউক্লিয়ার বোমা আগের তুলনায় ৩ থেকে ৪,০০০ গুণ বেশি শক্তিশালী। বিশেষজ্ঞদের মতে এর ব্যবহার হলে মানুষ তো বাঁচবেই না, অন্য প্রাণীরাও বিলুপ্ত হয়ে যেতে পারে। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc²। এই সূত্রের অর্থ, যে কোনো বস্তুর মধ্যে বিপুল পরিমাণ শক্তি লুকিয়ে আছে। আমরা সাধারণত শক্তির উৎস হিসেবে পেট্রোল, কয়লা, গ্যাস ইত্যাদিকে জানি, কিন্তু আইনস্টাইনের মতে যে কোনো পদার্থ, চাই সেটা ইট, কাঠ, পাথর কিংবা গ্যাস হোক, তার মধ্যেই বিপুল শক্তি থাকে। একটা সাধারণ পাথরের টুকরো দিয়েও যদি আপনি সম্পূর্ণ শক্তি নির্গত করতে পারেন, তাহলে আপনি একদিনে পুরো পৃথিবীতে যত বিদ্যুৎ খরচ হয় তা ওই পাথর থেকেই পেতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায়, মাত্র ২.৭ কেজি পদার্থ পুরোপুরি শক্তিতে রূপান্তর করলে তা দিয়ে সারা পৃথিবীর একদিনের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। মানুষ এখনও এমন প্রযুক্তি আবিষ্কার করেনি যা যে কোনো বস্তু থেকে শতভাগ শক্তি বের করতে পারে। তবে ১৯৩৮ সালে জার্মান বিজ্ঞানী অটো হান ও তার দল একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেন, যার নাম নিউক্লিয়ার ফিশন। এতে দেখা যায় ইউরেনিয়াম-২৩৫ পরমাণুতে একটি নিউট্রন দিয়ে আঘাত করলে তা দুই ভাগে বিভক্ত হয় এবং সেই বিভাজনের সময় কিছু ভর শক্তিতে রূপান্তরিত হয়। একই সঙ্গে কিছু নতুন নিউট্রনও বেরিয়ে আসে, যা আবার পাশের অন্য পরমাণুতে গিয়ে আঘাত করে। এভাবে চলে একটি চেইন রিয়াকশন, যেটা অসীম শক্তি উৎপাদন করতে পারে। ১৯৪৫ সালে মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার সফলভাবে এই চেইন রিয়াকশন প্রয়োগ করে বিশ্বের প্রথম পরমাণু বোমা তৈরি করেন। এরপর এই বোমা দিয়ে শুরু হয় ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। এইভাবে বিজ্ঞান আর রাজনীতির মিশ্রণে গঠিত হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, পরমাণু বোমা। এর পেছনের বিজ্ঞান যেমন রোমাঞ্চকর, তেমনি এর ব্যবহার মানবজাতির অস্তিত্বের জন্য বিপর্যয়কর। এটি শুধু কল্পনার বিষয় নয়, বাস্তবতা হলো ভারত ও পাকিস্তান মিলে প্রায় ৩০০-র বেশি পরমাণু বোমা মজুত করে রেখেছে এবং দুই দেশই বারবার হুঁশিয়ারি দিয়েছে যে প্রয়োজনে তারা এ অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না। তাহলে ভাবুন তো একবার, একটা পরমাণু বোমা যদি দিল্লি বা ইসলামাবাদের মতো ঘনবসতিপূর্ণ শহরে পড়ে, তাহলে কি হতে পারে?